এই কি অবস্থা সবার? আবার দেখা হয়ে গেল। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে আজকে আবার আমি আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। কিছুই বুঝতেছি না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? একটু কমেন্ট করে জানাও। এর আগের দিন আমার ক্লাসে কারা কারা ছিলা একটু জানাও, আর আজকে কারা কারা নতুন আসছো সেটাও একটু জানাও। এটা হইতেছে মারুফ ভাই। মারুফ ভাই বাংলা ক্লাস এর আগেও একদিন নিয়েছে, এইচএসসি 25 ব্যাচের। অনেকেই 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 ক্লাস করছে গতদিন। তো কি অবস্থা সবার, কেমন আছো? আমার গতকালের ক্লাসটা কেমন লাগছিল, বা গত ক্লাসটা তোমাদের কেমন লাগছিল? সিকিউ সলভিং ক্লাসটা অনেস্টলি বলো। আমি ছিলাম। তো আজকের ক্লাসটা হইতেছে নিউ বস। না, নিউ বস না, ছোট বস। তো অস্থির সেই, আলহামদুলিল্লাহ ভালো, মজা। যাই হোক, অনেক 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 কমেন্ট আসতেছে। আজকের ক্লাসটা হইতেছে আমাদের সোনার তরী নিয়ে ক্লাস। তো আমরা এর আগের দিনও যেই ক্লাসে যেই লেখকের একটা সুন্দর রচনা নিয়ে আলোচনা করছিলাম, আজকে সেই লেখকেরই একটা কবিতা নিয়ে আলোচনা করব। তো আমরা আপাতত চ্যাটটা বন্ধ করে দেই। আমরা হচ্ছে আবার পোল কোশ্চেনে যখন ফিরে আসবো তখন হচ্ছে আমরা আবার কথা বলবো। তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। একাদশ শ্রেণী বাংলা প্রথম পত্র, সোনার তরী। অ্যাজ ইউজুয়াল মেহেদি ভাইয়ের ক্লাসে আবার আমি চলে আসছি। আচ্ছা, আজকে আমরা শিখবো কি? আজকে আমরা শিখবো হইতেছে লেখক পরিচিতি, কবিতা পাঠ, শব্দার্থ টিকা, কবিতার উৎস, কবিতার মূল ভাব, আর শেষে থাকবে চটজলদি প্রশ্ন। তো সোনার তরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা নিয়ে নতুন করে আসলে কিছুই বলার নাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে অনেক অনেক তার শিল্পকর্ম দিয়ে গেছেন, যে শিল্পকর্মগুলো দিয়ে আজও আমরা বেঁচে আছি। এবং তার যে শিল্পকর্মগুলো আজও বেঁচে আছে, উনি কিন্তু বেঁচে নাই। এবং মহাকালে, এই যে মহাকাল ব্যাপী যে এই তার শিল্পকর্মগুলো যে বেঁচে থাকবে, এটা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা সোনার তরী। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। তো প্রথমে আমরা দেখব লেখক পরিচিতি। লেখক পরিচিতির মধ্যে আছে হচ্ছে জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ, যেটা হচ্ছে বঙ্গাব্দে যদি আমরা বলি, বঙ্গাব্দে বললে হচ্ছে আসে 25 বৈশাখ। 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবো যে 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। এই জিনিসটা কিন্তু, এই পয়েন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এমসিকিউতে অনেক সময় দেখা যায় যে খ্রিস্টাব্দতে প্রশ্ন না করে বঙ্গাব্দে প্রশ্ন করে, যে কত বঙ্গাব্দে বা কত তারিখে তার জন্ম। তো এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমরা খুব বেশি চর্চা করবে, তাহলে আমাদের মাথায় চলে আসবে যে বঙ্গাব্দে কত সাল আর হচ্ছে খ্রিস্টাব্দে কত সাল। তো কোথায় জন্মগ্রহণ করে? জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। জোড়াসাঁকো হচ্ছে একটা জায়গার নাম, এটা কলকাতায় একটা জায়গা, কলকাতার এমজি রোড। কেউ যদি জানো যে এমজি রোড কোথায়, এমজি রোড হচ্ছে কলকাতার মহাত্মা গান্ধী রোড বলে। মহাত্মা গান্ধীর সম্পর্কে আমরা সবাই জানি, তো ওনার নামের যে রোডটা, সেই রোডে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত, ভারতের কলকাতায়। তো কলকাতার যে বর্তমানে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়টা কিন্তু এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই অবস্থিত। হ্যাঁ, এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের জন্ম, এবং রবীন্দ্রনাথ কিন্তু একটা বিখ্যাত পরিবারের সন্তান আর কি। হ্যাঁ, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা কিন্তু অনেক বিখ্যাত একটা বাড়ি। তো আমরা আস্তে আস্তে আলোচনায় আসবো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ ঠাকুর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি। ছদ্মনাম আসলে বিষয়টা কি, আমরা কথায় কথায় বা অনেক ক্ষেত্রেই বাংলা সাহিত্যে দেখি ছদ্মনাম বিষয়টা আসে। ছদ্মনাম বিষয়টা হচ্ছে কবি সাহিত্যিকরা তাদের লেখনী যখন উপস্থাপন করে, তখন অনেক সময় তারা কি করে, তাদের নিজের যে অরিজিনাল যে নামটা সেইটাকে ব্যবহার না করে অনেক সময় ছদ্মনাম ব্যবহার করে। হ্যাঁ, তো আমরা এর আগে অনেক কবি সাহিত্যিকের নাম দেখছি যারা হচ্ছে ছদ্মনাম ব্যবহার করতেন। হ্যাঁ, এবং অনেকে কিন্তু ছদ্মনামেই পরিচিতি লাভ করছে, তার তার নিজের নামের থেকে। তো এখন আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা
উম, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার পিতার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। অষ্টম পুত্র মানে তো আমরা বুঝতে পারতেছি যে সে 8 নাম্বার ভাইদের মধ্যে বা ছেলে সন্তানদের মধ্যে। চতুর্দশ সন্তান মানে কি? চতুর্দশ সন্তান মানে হচ্ছে 14তম। 14তম, তার মানে চিন্তা করে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে কত জন সদস্য ছিল। 14 জন সদস্য হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম ছিল হচ্ছে সারদা দেবী। এই পয়েন্টটা আমরা একটু মার্ক করে রাখবো সবসময়, যে সারদা দেবী। কেন মার্ক করে রাখবো? কারণ অনেক সময় আমাদের এমসিকিউ প্রশ্ন সহ নাম্বার প্রশ্ন সিকিউতে কিন্তু আসে যে সারদা দেবী কার নাম, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি। তো এই গেল হচ্ছে আমাদের লেখক পরিচিতি। আচ্ছা, লেখক পরিচিতির কিছু মূল বিষয় আমরা এখন আলোচনা করব। যে রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনার স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেনি। কি একটা মজার বিষয় না, যে এত 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 জায়গায় সে পড়াশোনা করছে। ওরিয়েন্টাল সেমিনার স্কুলে পড়ছেন, নর্মাল স্কুলে পড়ছেন, বেঙ্গল একাডেমিতে পড়ছেন, সেন্ট জেভিয়ার্সে পড়ছেন। এগুলো কিন্তু কলকাতার খুবই বিখ্যাত বিখ্যাত একটা স্কুলের নাম। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে কলকাতা যাওয়ার বেশ কয়েকবার, এবং তার মধ্যে একবার সৌভাগ্য হয়েছে যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঠাকুর বাড়ির যে বর্তমানে এখন যে ওখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দর্শন করার, তারপর বিশ্বভারতী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, দুঃখিত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়তেও আমি মানে ঘুরে আসছি। তো আমি ওখানে গিয়ে দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা দিনে একটা 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 12 ঘন্টার দিনে তাকে কি কি পড়তে হইতো। তাকে হচ্ছে সংস্কৃত পড়তে হইতো, তাকে হচ্ছে আহ, ইয়া পড়তে হইতো, বাংলা পড়তে হইতো, তাকে হচ্ছে ইংরেজি পড়তে হইতো, তাকে হচ্ছে কারাতে শিখতে হইতো, তাকে হচ্ছে ইনডোর গেমস খেলতে হইতো। তার বিভিন্ন শিক্ষক ছিল, তার বাসায় এসে তাকে পড়ায় যেত। তো তাকে কিন্তু অনেক অনেক জায়গায় পড়ানোর চেষ্টা করানো হয়েছে, কিন্তু স্কুলের পাঠটা এই ব্যক্তি শেষ করতে পারে নাই। তো তারপরেও কিন্তু এই ব্যক্তি এই বাংলায় বা এই বঙ্গে প্রথম কিন্তু সে মানে এত বড় একজন কবি হিসাবে মানে পরিচিতি লাভ করে, এবং আমরা কিন্তু জানি গীতাঞ্জলির জন্য সে নোবেল পুরস্কারও পায়। হ্যাঁ, তো এরপরে কি বলছে যে 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে এই যে বললাম যে আমি তার বাসায় অনেক শিক্ষক থাকতো, সেই তারা হচ্ছে তার গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনের কোনো ত্রুটি তার হয়নি। তো সে কিন্তু বিলেতে গেছিল। ইংল্যান্ড বলতে কিন্তু আসলে তৎকালীন বিলেত বোঝায় আর কি। তো এই বিলেতে গিয়ে কিন্তু সে তার পড়াশোনা শেষ করতে পারেনি, সে ব্যারিস্টারি পড়তে গেছিল, তাকে বাসা থেকে পাঠানো হয়েছিল আর কি। তার দাদা তো একজন বিখ্যাত জমিদার ছিলেন, তো তাদের টাকা পয়সা প্রতিপত্তির কোনো অভাব ছিল না, তাই তাকে জ্ঞান অর্জন করার জন্য বিলেতে পাঠানো হইলেও সে কোর্স শেষ করতে পারে নাই। সে কি করছে, সে তার এই যে গৃহশিক্ষক যে ছিল, যেই সাবজেক্টগুলোর কথা আমি বললাম, আমার বলার বাইরেও আরো কিছু সাবজেক্ট তাকে পড়ানো হইতো, ওইগুলার থেকে সে দেখা গেছে যে একটা জ্ঞান অর্জন করছে, এবং সেই জ্ঞান অর্জনে কোনো ত্রুটি সে রাখে নাই। এবং তার পরবর্তীতে কিন্তু তার যে সাহিত্যকর্মগুলা আমরা দেখতে পাইছি, যে যেই বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্ম সে উপহার দিছে, এগুলোর কিন্তু একটা অনেক বড় কৃতিত্ব যায় হচ্ছে এই গৃহশিক্ষকদের কাছে আর কি। তো এরপরে আমরা দেখি যে কি হইল। 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন, এবং 1890 থেকে দেশে জমিদারি দেখাশোনা করেন। এই যে মাত্রই কিন্তু আমি বলছি যে তাদের কিন্তু জমিদারি ছিল। হ্যাঁ, তাদের মানে বেশ প্রভাব প্রতিপত্তি ছিল। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এলাকায় এখনো যদি যায় কেউ, তাহলে দেখলেই বুঝতে পারবে যে ঠাকুরবাড়ির কতটা হচ্ছে কদর তখনও ছিল, এখনো আছে। তো কি করে ও রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে দেশে জমিদারি দেখাশোনা করেন, কার আদেশে? পিতার আদেশে। তো এই সূত্রে তিনি কুষ্টিয়ার, শিলাইদহ ও সিরাজগঞ্জের
শাহজাদপুরে। আমরা জানি যে কুষ্টিয়ায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আছে, হ্যাঁ আমরা সবাই জানি যে কুঠিবাড়ি কুঠিবাড়ি, এই কুঠিবাড়িটা কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে। তো রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝেই তার সাহিত্যকর্ম রচনার জন্য সে হচ্ছে শিলাইদহের কুঠিবাড়িতে আসতেন। তার বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম সাহিত্য চর্চা করার জন্য বিভিন্ন কুঠিবাড়ি বা বিভিন্ন সাহিত্য চর্চা কেন্দ্র বলা যায়, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর মানে এগুলা হচ্ছে সে তৈরি করছিলেন তার ব্যক্তিগত কারণে। তো এই সব জায়গায় সে কি করতেন? দীর্ঘ সময় অবস্থান করতেন এই যে জমিদারি দেখাশোনা এই সব কাজে আর কি। এবং এই জমিদারি দেখাশোনার কাজে সে নিযুক্ত হইলেও তার সাহিত্যকর্ম কিন্তু থেমে থাকে নাই। এই সময়গুলোতে কিন্তু সে সাহিত্যকর্মে বিশেষ মনোযোগী ছিলেন। তো এরপরে আসি আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার সম্মাননা। পুরস্কার আর সম্মাননা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, কারণ এই পয়েন্ট থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে বোর্ডে এবং পরবর্তীতেও আসবে। কারণ একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই আছে যার হচ্ছে পুরস্কার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সংখ্যা এত এত বেশি যে এখান থেকে কোশ্চেন না আসার কোনো চান্সই নাই। কি পুরস্কার পাইছে সে? সে নোবেল পুরস্কার পাইছে, একটু আগে বলছি 1913 সালে। কোন সাহিত্যকর্মের জন্য? গীতাঞ্জলির জন্য সে নোবেল পুরস্কার পাইছে। তো তো এরপরে কি হয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট উপাধিতে ভূষিত হয় কত সালে? 1913 সালে। হ্যাঁ, এর পরবর্তীতে কিন্তু সে আরো দুইটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, একটা আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে এই ক্ষুদ্র ব্যক্তির পড়ালেখার সুযোগ হয়েছে, সেইখান থেকেও কিন্তু সে 1936 সালে ডি লিট উপাধি তে ভূষিত হন 1936 সালে। সো এই পয়েন্টগুলো আমরা একটু মার্ক করে রাখবো যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সে কত সালে ডিলিট উপাধিতে ভূষিত হয়। কারণ দেখা যায় যে প্রশ্নে আসে যে অক্সফোর্ড কর্তৃক কবে ডিলিটে ভূষিত হয়েছিল, কিন্তু অপশনে কিন্তু থাকে 1913, 1936, 1940। তো তখন কিন্তু আমরা মানে গুলায় ফেলি যে কোনটার থেকে সে হচ্ছে 36-এ পাইছিল, কোনটা থেকে 40-এ পাইছিল। তাই এই জিনিসগুলোকে আমরা একটু মার্ক করে রাখবো। বিশেষ করে অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দুইটা জায়গা অনেক সময় দেখা যায় যে আমাদের প্রশ্নে চলে আসে। তো এই গেল হচ্ছে তার পুরস্কার আর সম্মাননা। এখন যদি আমি দেখি যে তার জীবন অবসান মানে তার মৃত্যু 17ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ। আবার চলে আসছে কিন্তু খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ। একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুইজন ব্যক্তির জন্ম এবং মৃত্যুতে আমরা দেখতে পাই খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ উভয়ই কিন্তু উল্লেখ থাকে। তার কারণ কি? কারণ এই দুইটা জায়গা থেকেই প্রশ্ন আসে, কখনো বলতে পারে খ্রিস্টাব্দের থেকে, কখনো বলতে পারে বঙ্গাব্দ থেকে। তাই দুইটা পয়েন্টই আমরা খুব সুন্দর করে মার্ক করে রাখবো। তাহলে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ঘটে। তো এরপরে আমরা দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম। এবার সাহিত্যকর্ম দিয়েই তো একজন রবীন্দ্রনাথ, তাই না? একজন বিশ্ববিখ্যাত একজন বিশ্বকবি তো উনি সাহিত্যের কারণেই। কোন কোন সাহিত্যের কারণে উনি এই বিশ্ব মর্যাদাটা লাভ করছেন? প্রচুর প্রচুর সাহিত্যকর্ম ওনার আছে, তার মধ্যে থেকে অন্যতম কিছু সাহিত্যকর্ম হচ্ছে মানসী, যেটা 1890 সালে। সোনার তরী, যেই সোনার তরী কাব্যগ্রন্থ থেকে, সেই কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই সোনার তরী। চিত্রা, চিত্রা ওনার খুবই বিখ্যাত একটা সাহিত্যকর্ম। খনিকা, গীতাঞ্জলি, গীতাঞ্জলি কথা কিন্তু বারবার আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো রচনায়, সেটা অপরিচিতা হোক, সেটা সোনার তরী হোক, বা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য যেই সাহিত্যকর্মগুলো আমাদের বোর্ড বইয়ে অন্তর্ভুক্ত আছে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ফিরে বারবার গীতাঞ্জলি আসবে। এবার গীতাঞ্জলি কত সালে রচিত হয়েছিল? 1911 সালে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা মার্ক করে রাখবো যে গীতাঞ্জলি 1911 সালে রচিত হয়েছিল। এর বাইরে আছে বলাকা, পূর্ণশ্চ, জন্মদিনে, শেষ লেখা। হ্যাঁ, তো এই সাহিত্যকর্মগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম। এইখানে আমরা হচ্ছে আরেকটা সাহিত্যকর্মের ছবি দেখতে পাচ্ছি, যেটা এখানে লেখা নাই, সেটা হচ্ছে শেষের কবিতা। এই যে শেষের কবিতা, শেষের কবিতা কিন্তু কোনো কবিতা না, হ্যাঁ, বা কোনো কাব্যগ্রন্থ না। তো এটা আমরা মার্ক করে রাখবো যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত রচনা। তো আমরা এরপরে দেখি যে ওনার সাহিত্যকর্মের মধ্যে উপন্যাস আর নাটক দুইটাকে আমরা শ্রেণীবিভাগ করে দেখাচ্ছি, যে তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস আর উল্লেখযোগ্য কিছু নাটক, যেগুলোর কারণে সে পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছেন। কি কি? চোখের বালি
অনেক বেশি ইম্পর্টেন্ট। চোখের বালির উপর একটা সিনেমাও রচিত হয়েছে, তোমরা হয়তোবা অনেকেই দেখে থাকতে পারো বা শুনে থাকতে পারো। তো চোখের বালি 1913 সালে উনি রচনা করেন এবং খুবই বিখ্যাত একটা উপন্যাস। গোরা গোরা একটা বিখ্যাত উপন্যাস, ওনার ঘরে বাইরে অতিমাত্রায় বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। এই ঘরে বাইরের উপরে কিন্তু এখন অবধি থিয়েটার, নাটক, প্রচুর প্রচুর পরিমাণ হচ্ছে মানে সাহিত্য শিল্পকর্ম এখনো কিন্তু এই ঘরে বাইরের উপর বেস করে তৈরি করা হয়। অ্যান্ড আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন আমার একটা হচ্ছে সুযোগ হয়েছিল একটা থিয়েটার দেখার, নাটক এই ঘরে বাইরের উপরে। তো শেষের কবিতা নিয়ে মাত্র বললাম, এই শেষের কবিতাও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। শেষের কবিতা কিন্তু উপন্যাস, মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো কবিতা বা কাব্যগ্রন্থ নয়। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে নাটক। নাটক বিসর্জন 1890 সালে, চিত্রাঙ্গনা 1892 সালে, অচলায়তন 1912 সালে, ডাকঘর 1912 সালে। তো দুইটা একসাথে কিন্তু একই সালে কিন্তু রচনা, একটা হচ্ছে অচলায়তন আর একটা হচ্ছে ডাকঘর। তো এই জিনিসটা আমরা মাথায় রাখতে পারি একটা সুন্দর ক্লু দিয়া, যে 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা নাটক একসাথে রচনা করছিলেন। কি কি? একটা হচ্ছে ডাকঘর আর একটা হচ্ছে অচলায়তন। ডাকঘর খুবই বিখ্যাত একটা নাটক। আর এর মধ্যে অনেক বেশি বিখ্যাত নাটক হচ্ছে, যেটা নিয়ে বারবার প্রশ্ন আসে, বারবার আলোচনা হয়, সেটা হচ্ছে রক্তকরবী। হ্যাঁ, এই রক্তকরবী নাটকটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উল্লেখযোগ্য নাট্যকর্ম, যেটা হচ্ছে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছিল। হ্যাঁ, তো এরপরে আমরা দেখি যে ওনার সাহিত্যকর্মের আরো কিছু পার্ট আছে। এর যেমন শেষই হওয়ার মতো না, কারণ এ তো রবীন্দ্রনাথ, এ তো বিশ্বের কবি। একজন বিশ্বকবির সাহিত্যকর্ম যদি শেষ হয়ে যায় তাহলে কিভাবে সে বিশ্বকবি হইল। দেখবো তার ছোট গল্প। তার ছোট গল্প কি? গল্পগুচ্ছ প্রথম ও দ্বিতীয় খণ্ড 1926, আর তৃতীয় খণ্ড হচ্ছে 1927। এই যে গল্পগুচ্ছ, এই গল্পগুচ্ছের কিন্তু একটা ছবি আমরা একটু আগে দেখিয়েছি তোমাদের। সেটা হচ্ছে এই যে এইখানে যদি দেখো, যে এই যে এই ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। হ্যাঁ, এই গল্পগুচ্ছটাই কিন্তু আমরা এইখানে এসে দেখতে পাই যে ছোট গল্পের অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ কিসের অন্তর্ভুক্ত? ছোট গল্পের অন্তর্ভুক্ত। এবার ছোট গল্পটা কোথা থেকে আসতেছে? এই যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড, এই তিনটা খণ্ডে বিভক্ত হচ্ছে এই গল্পগুচ্ছ। এর ভিতরে অনেকগুলা গল্প আছে, ছোট গল্প, সবগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। তারপরে তার বিখ্যাত ছোট গল্প আছে তিন সঙ্গী আর গল্প স্বল্প। এগুলা হচ্ছে সিঙ্গেল, একটা একটা করে ছোট গল্প। এরপর আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। আত্মজীবনীর মধ্যে আমরা দেখবো হচ্ছে জীবন স্মৃতি, এটা 1912 সালে। তো মনে রাখবো যে দুইটা নাটক ছিল, ডাকঘর, অচলায়তন 1912 সালে, আর একটা আত্মজীবনী ছিল 1912 সালে, জীবন স্মৃতি। সো এই যে ছোট ছোট ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরগুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি একটা কবি বা একটা সাহিত্যিকের যে সাহিত্যকর্মগুলো, এগুলোকে ইজিলি মাথায় রাখতে পারি। তারপর আছে ছেলেবেলা 1940 সালে। তো এই গেল হচ্ছে তার আত্মজীবনী। আত্মজীবনীর পরে আসে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা কি? প্রবন্ধ। প্রবন্ধ আমরা বারবার আলোচনা করি, আমাদের পড়ালেখার মধ্যে প্রবন্ধ চলে আসে। আধুনিক সাহিত্য 1907 সালে তার বিখ্যাত একটা প্রবন্ধ রচনা। আর তারপর আছে কালান্তর। কালান্তরটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, বা কালান্তরটা নিয়ে আমরা হচ্ছে মাঝে মাঝে কালান্তরের কথা আসে সামনে। তো কালান্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ। তো প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ? অপশনে থাকতে পারে জীবন স্মৃতি, অচলায়তন, ছেলেবেলা, কালান্তর। তাহলে উত্তর হবে কালান্তর। ঠিক একইভাবে সাহিত্যের স্বরূপ, এটাও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, এরপরে আসি আমরা লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এই তথ্যাবলীগুলা কিন্তু আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। কেন? কারণ প্রথমত এমসিকিউ, এটা তো মাস্ট। এমসিকিউতে চলে আসতে পারে যে কোনো সময়, যে প্রথম প্রকাশিত গীতিনাট্যের নাম কি, এটা তো আসতেই পারে। বাট কি আসতে পারে আরো? ক নাম্বার প্রশ্ন আসতে পারে সিকিউর জন্য, হ্যাঁ, এই লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য থেকে। আর কোথায় আসতে পারে? আর আসতে পারে হচ্ছে আমাদের যে পরবর্তীতে সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতেছে, একটা ভর্তি যুদ্ধ, সেইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে। সো যেহেতু তোমরা এখন এইচএসসিতে উঠে গেছো, তোমাদের আর মাত্র একটা বছর, এরপরেই কিন্তু তোমরা বিশ্ব একটা যুদ্ধের মধ্যে নেমে যাবা, কি ভর্তি যুদ্ধ। তো সেখানে আমাদের কেউ চলে যাবে বুয়েট, কেউ চলে যাবে মানে কেউ চলে যাবে ইঞ্জিনিয়ারিং, কেউ যাবে মেডিকেল, কেউ যাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ যাবে গুচ্ছ, কেউ যাবে বিজ্ঞান প্রযুক্তি, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলা থাকবেই। এবং বাংলা মানে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আসতেই হবে, রবীন্দ্রনাথ ছাড়া বাংলা কখনো সম্ভব না।
তো প্রথম প্রকাশিত গীতিনাট্যের নাম আসছে, কি আসছে? বাল্মীকি প্রতিভা। হ্যাঁ, প্রকাশকাল কত? 1881। ভাবা যায় 1881 সালে সে একটা গীতিনাট্য রচনা করছে। হুম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম কি? এইটা তোমাদের আমি বলবো যে স্ক্রিনশট নিয়ে রাখতে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে, কারণ এই প্রশ্নটা আমাদের এইচএসসিতে এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে কখনো আসে নাই। কোনো না কোনো একটা সালে এই জিনিসটা আসছেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম কি। এটা হচ্ছে মুসলমানির গল্প। হ্যাঁ, তো আমরা আবার বাকি আলোচনায় যাই যে 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে, ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্পের লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে। ভাবা যায় মাত্র 16 বছর বয়সে। 16 বছর বয়সে আমরা কি করি? আমরা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেই, আমরা পাগল হয়ে যাই যে এ প্লাস পাইতে হবে, এ প্লাস পাইতে হবে। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা আইসা খালি জিজ্ঞেস করে কি করতেছে, ও পড়ালেখা করতেছে না? আর ওই সময় এই ব্যক্তি কি করছে? একটা ছোট গল্প রচনা করছে যার নাম ভিখারিণী। আর উনার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানীর হাট। এটা প্রকাশকাল হচ্ছে 1883 সালে। সো 1881 সালে উনি হচ্ছে গীতিনাট্য রচনা করেন প্রথম, এবং 1883 সালেই তারপর পরবর্তীতে উনি প্রথম উপন্যাস রচনা করেন। তো এই যে এখানে একটা ইন্ডিকেটর যে মাত্র 2 বছরের ব্যবধানেই উনি একটা উপন্যাস রচনা করেন, আর তার আগেই উনি গীতিনাট্য রচনা করেন। তো এই ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমরা মাথায় রাখতে পারি যে প্রথম প্রকাশিত উপন্যাস কত সালে, প্রথম প্রকাশিত গীতিনাট্য কত সালে। আচ্ছা, এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ। অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও করছেন, অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাও করা হয়েছে। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে সং অফারিং নামে প্রকাশিত হয় 1912 সালে। এটা হচ্ছে গীতাঞ্জলির অনুবাদ। হ্যাঁ, গীতাঞ্জলির অনুবাদ সং অফারিং নামে প্রকাশিত হয় 1912 সালে। আর সং অফারিং এর ভূমিকা লেখেন ইংরেজি কবি ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু অনেক বিখ্যাত একজন ইংরেজ সাহিত্যিক। ডব্লিউ.বি. ইয়েটস এর কথা আমরা কোথায় জানি? আমরা জানি হচ্ছে যখন আমরা ইংরেজি সাহিত্যকর্মগুলা পড়ি, যখন আমরা হচ্ছে শেক্সপিয়র, তারপরে হচ্ছে মানে হোমার, এই ধরনের আরো বিভিন্ন যারা হচ্ছে মানে ইংরেজি বিখ্যাত সাহিত্যিক আছে তাদের যখন নাম শুনি, তখন আমরা ডব্লিউ.বি. ইয়েটস এর নাম শুনি। বিশেষ করে যারা তোমরা হচ্ছে এখন থেকে চিন্তা ভাবনা করতেছো যে পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হবা, তারা অবশ্যই কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস এর কথা একদম মাথায় সেট করে নাও, কারণ ডব্লিউ.বি. ইয়েটস এর বিভিন্ন রচনা থেকে কিন্তু বিসিএস এ প্রিলিমিনারিতে কোশ্চেন আসে এবং রিটেনেও কোশ্চেন এসে থাকে অনেক সময়। তো এবার কি বলতেছে যে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য। এইটা কিন্তু যদি আমার মনে না থাকে তাহলে আসলে বাংলা পড়ার কোনো মানেই হয় না, যে কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে। এটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যের জন্য। কত সালে? মোস্ট ইম্পর্টেন্ট, কত সালে? 1913 সালে। হ্যাঁ, গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। সো এইখানে কিন্তু একটা বড় ডিফারেন্স আমরা দেখতে পাই, কি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির জন্য সে নোবেল পুরস্কার পায় হচ্ছে 13তে, আর প্রকাশিত হয় কাব্যটা হচ্ছে 1910-এ। তার মানে কিন্তু এখানে 3 বছরের একটা ডিফারেন্স আছে। সো কোশ্চেন যদি আসে যে কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়, তখন কিন্তু অপশনে 1913 সালও দেওয়া থাকবে। তো খুব খুব সাবধানে এই জিনিসটা দেখবা, প্রশ্নটাকে দেখবা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তার মৃত্যুর পরও কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কি কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়? শেষ লেখা নামে একটা কাব্যগ্রন্থ 1941 সালে প্রকাশিত হয়। হ্যাঁ, তার সাহিত্য সাধনার সময়কাল রবীন্দ্র যুগ নামে পরিচিত। তো তার সাহিত্য সাধনার সময়কালকে আমরা কি নামে চিনি? রবীন্দ্র যুগ নামে চিনি। আর একটু আগে যে আমি আলোচনা করতেছিলাম, সেইখান থেকে একটা জিনিস আসছে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও তিনি। এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটার প্রতিষ্ঠাতাও তিনি। হ্যাঁ, তো এরপরে আমরা যাই কবিতা পাঠে।
তো কবিতা পাঠটা হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক অনেক কিছু আলোচনার বিষয় হচ্ছে কবিতা পাঠে আসবে। আচ্ছা, গগনে গরজে মেঘ ঘন বরষা। গগনে মানে কি? গগনে মানে হচ্ছে আকাশ। আর বরষা মানে কি? বরষা মানে হচ্ছে বর্ষাকাল। আচ্ছা, এইখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যে শিখর অ্যানিমেটেড যে লেসনস গুলা আছে সেখানে কিন্তু খুব চমৎকার করে কিন্তু হচ্ছে আমরা সোনার তরীর জন্য কবিতার যে মূল ভাব এবং কবিতা পাঠ সেটাকে কিন্তু আমরা সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়েছিলাম। তোমরা হয়তো বা অনেকেই দেখেছো। তো আমি আশা করব যারা এখনো দেখোনি তারা অবশ্যই অবশ্যই এই আমাদের অ্যানিমেটেড ভিডিওটা দেখে নিবা একবার। কুলে একা বসে আছি নাহি ভরসা। আচ্ছা, এখানে বলে নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে এই সোনার তরীটা রচনা করছেন, এই সোনার তরী কিন্তু আসলে একটা রূপক কবিতা। এখন রূপক কবিতা কি জিনিস? প্রশ্ন আসতে পারে যে রূপক কবিতা কি জিনিস। আমরা কি জানি যে রূপক কবিতা কি জিনিস? আচ্ছা, রূপক কবিতা হচ্ছে এমন একটা কবিতা যে কবিতায় আমরা আক্ষরিক অর্থের থেকে ভাবানুবাদ বা একটা রূপক অর্থকে বেশি প্রাধান্য দেই। আমাদের এখানে যেই লাইনগুলো আছে সেগুলোর যদি আক্ষরিক অনুবাদ আমরা করি তাহলে এক ধরনের ভাব প্রকাশ করবে কবিতা থেকে, কিন্তু যদি আমরা সেটাকে আক্ষরিক অর্থে অনুবাদ না করি তাহলে যদি ভাবানুবাদ করি তাহলে একটা রূপক কবিতার রূপ ধারণ করে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বহু গুণের অধিকারী ছিলেন এবং বহু প্রতিভার অধিকারী ছিলেন দেখে উনি রূপক কবিতাটাকে কিন্তু চমৎকারভাবে আমাদের সামনে নিয়ে আসছে সোনার তরী নামে। তো এই যে এইখানে বলছে যে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা, এর মাধ্যমে বোঝানো হয়েছে যে একজন কৃষক এই আকাশে মেঘ ডাকতেছে, বর্ষাকাল, সে নদীর পাড়ে বসে আছে, তার কোনো ভরসা নাই, কোনো ভরসা নিয়ে সে বসে নাই। এখানে রূপক অর্থে কি বোঝানো হয়েছে? যে রূপক অর্থে বোঝানো হয়েছে যে একজন কবি, একজন সাহিত্যিক যখন তার শিল্পকর্মটাকে তৈরি করে, হ্যাঁ, তখন সে এই রকম ভাবেই কিন্তু ভাবে যে তার এখন আসলে আর কোনো কিছু ইয়া করার নাই। তো একজন একজন কৃষক সাধারণত যখন নদী পাড়ে বসে দেখতেছে যে হচ্ছে মেঘ মেঘে ভরে গেছে আকাশ এবং হচ্ছে বর্ষাকাল, তখন কিন্তু সে কুলে একা একা বসে ভাবতে থাকে যে সে এখন কি করবে। তো এরপরে কি আছে? রাশি রাশি। রাশি রাশি হচ্ছে বহুবচন। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ভরা নদী খুর ধারা কাটিতে 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 ধান এলো বরষা। এই খুর ধারা মানে কি? খুর ধারা মানে হচ্ছে খুরের মতো ধারালো। আমরা সবাই জানি খুর কি জিনিস। খুর হচ্ছে যে আমরা যখন আহ, চুল দাড়ি হচ্ছে কাটতে যাই তখন সেলুনে গেলেই আমরা দেখতে পাই যে একটা যন্ত্র যেটা দিয়ে হচ্ছে শেভ করা হয়। তো এটা হচ্ছে খুর। এবার খুর কিন্তু খুবই তীক্ষ্ণ থাকে, হ্যাঁ। তো ভরা নদী খুর দ্বারা খড় পশা কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই যে এইখানে কথাটা বলছে যে কাটিতে কাটিতে ধান এলো বরষা, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? যে কৃষক যখন ধান কাটা শুরু করে, তার ধান কাটা শুরু করার পরে ধান কাটা শেষ করতে করতেই বর্ষা চলে আসে, হ্যাঁ। তো এখন এই যে এখানে যে বলছে যে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা, এখানে মানুষ বা তার শিল্পস্রষ্টা কঠিন একটা পরিস্থিতির মধ্যে আসলে বসে আছে। সে কি করবে সেটার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এরপরে বলছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, হ্যাঁ। তো এখানে বলছে যে রাশি রাশি ভাড়া ভাড়া বলতে বোঝানো হয়েছে যে স্তূপ আকারে ধান কেটে রেখে দেওয়া হয়েছে এবং এই যে ধান কাটতেছে একজন কৃষক, সেই ধান কাটতে কাটতে চলে আসতেছে বর্ষা। এখানে রূপক অর্থে বোঝানো হয়েছে যে যখন হচ্ছে একজন
আহ, শিল্পী বা একজন সাহিত্যিক তার সাহিত্যকর্ম রচনা করা নিয়ে হচ্ছে কি করবে না করবে এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকে, তখন তার সাহিত্যকর্ম রচনা করতে না করতেই কি হয়, মহাকালের যাত্রা চলে আসে। আমরা পরবর্তীতে এই পরবর্তী পংক্তিগুলোতেই গেলেই এই মহাকাল সম্পর্কে ধারণা পাবো। একখানি ছোট ক্ষেত আমি একেলা, কার কথা? কৃষক। আর কৃষক বলতে রূপক অর্থে কাকে বোঝানো হচ্ছে? কৃষক বলতে রূপক অর্থে বোঝানো হচ্ছে শিল্প স্রষ্টাকে। কাকে? শিল্প স্রষ্টাকে। আচ্ছা, আমি একটু সহজভাবে বলি। হুমায়ুন আহমেদকে তো আমরা সবাই চিনি। হুমায়ুন আহমেদ আমাদের দেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক ছিলেন। তার অনেক 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 সাহিত্যকর্ম আমরা দেখছি। আবার একইভাবে যদি আমরা হচ্ছে একজন শিল্পীর কথা চিন্তা করি, আয়ুব বাচ্চুর কথা চিন্তা করি, আয়ুব বাচ্চুর গান আমরা সবাই কম বেশি শুনছি। কিছুদিন আগেই হচ্ছে উনি গত হয়েছেন। তো এই যে আয়ুব বাচ্চু যে আমাদের মধ্যে নাই, হুমায়ুন আহমেদ যে আমাদের মধ্যে নাই, কিন্তু তারপরেও আমরা ওনাদেরকে নিয়ে আলোচনা করি কেন? ওনাদের কথা বারবার ঘুরে ফিরে কিসের মাধ্যমে আসে? আসে হচ্ছে ওনাদের যে শিল্পকর্ম ওনারা রেখে গেছেন আমাদের জন্য। এই যে মহাকালের যাত্রায় ওনাদের যে অগণিত অগণিত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার শিল্পকর্ম সাহিত্যকর্ম আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এগুলো কিন্তু মহাকালে সবসময় জীবিত থাকবে এবং আমরা কিন্তু সবসময় ওনাদেরকে স্মৃতিচারণ করব ওনাদের শিল্পকর্মের মাধ্যমে। ওনারা কিন্তু আর বেঁচে নাই বা ওনারা কিন্তু কখনোই আর ফিরবে না, সেটা সম্ভব না, কিন্তু বারবার ফিরে আসবে ওনাদের সাহিত্যকর্ম, ওনাদের শিল্পকর্ম। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই যে বাঁকা জল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। বাঁকা জল বলতে আমরা কি বুঝি? বাঁকা জল বলতে বুঝি আমরা ভয়ঙ্কর স্রোত। কি? ভয়ঙ্কর স্রোত। এই ভয়ঙ্কর স্রোতকেই আমরা রূপক অর্থে বলতেছি বাঁকা জল। কি বলতেছে? যে কৃষক একা একা ধান কাটতেছে, ছোট একটা ক্ষেত, ছোট একটা ক্ষেতে কৃষক ধান কাটতেছে। এই ছোট ক্ষেত যে বললো, এই ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে রূপক অর্থে? রূপক অর্থে এই ছোট ক্ষেত বলতে বোঝানো হয়েছে হচ্ছে আমাদের এই ধরা বা পৃথিবীকে। তার মানে বোঝানো হয়েছে যে এই যে সাহিত্যিক বা শিল্প স্রষ্টা, সে কি করে? সে হচ্ছে একা একা তার শিল্পকর্মগুলোকে যখন তৈরি করতে যায়, তখন সেই ভয়ঙ্কর স্রোতের খেলায় কিন্তু চারদিকের ভয়ঙ্কর স্রোতের খেলা কিন্তু সে অনুভব করতে পারে। তো তারপরে দেখি যে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মানে কি? গাছপালার ছায়া। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই যে ছোট ক্ষেত, এই ছোট ক্ষেত বলতে কিন্তু বুঝিয়েছে পৃথিবীকে, আর আমি একেলা বলতে বোঝানো হয়েছে যে শিল্প স্রষ্টা রূপক অর্থে সে একা। তো পরবর্তীতে আমরা দেখি গান গেয়ে তরিবে কে আসে পারে। তরি মানে কি? তরি মানে হচ্ছে নৌকা। তরি মানে হচ্ছে নৌকা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তার মানে এই যে একটা নৌকা, একটা নৌকা বেয়ে একজন ব্যক্তি আসতেছেন। কোথায় আসতেছেন একজন ব্যক্তি নৌকা বেয়ে? নৌকা বেয়ে আসতেছেন হচ্ছে পারে। নৌকা বেয়ে যে আসতেছে সে কে? একজন মাঝি। হ্যাঁ, আমরা কবিতায় এইভাবেই দেখতে পাচ্ছি। বাট রূপক অর্থে কি বোঝানো হয়েছে? রূপক অর্থে বোঝানো হয়েছে যে একজন শিল্প স্রষ্টা, একজন শিল্প স্রষ্টাকে দেখতে পাচ্ছেন, সে তার শিল্পকর্ম নিয়ে সে তরিবে দুঃখিত, ভুল ভুল বলেছি, যে একজন শিল্প স্রষ্টা দেখতেছেন যে একটা মাঝি তরি বেয়ে তার দিকে আসতেছেন।
শিল্পস্রষ্টা তো কৃষক হিসাবে বসে আছেন পারে, তাই না? তো শিল্পস্রষ্টার মনে হইলো কি, সে তাকে চিনে। কার মনে হইলো? শিল্পস্রষ্টার মনে হইলো, তার পরিচিত মনে হচ্ছে। তো এরপরে আমরা দেখতেছি যে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো কি বলছে যে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো এই যে এইখানে বলছেন যে নৌকাটা আসতেছে, এই নৌকা বলতে কি বোঝানো হয়েছে? এই নৌকাটা বলতে বোঝানো হয়েছে মূলত মহাকালকে, মহাকালের নৌকা বা মহাকালের যাত্রা। এই মহাকালের যাত্রাকেই বোঝানো হয়েছে, মহাকাল আসতেছে তরিবে। হ্যাঁ, তো এরপরে বলা হয়েছে যে কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। কারণ নদীর পাড়ে বসে থাকলে আমরা কি দেখি, যে ঢেউগুলি হচ্ছে এসে নদীর পাড়ে আছড়ে পড়ে। হ্যাঁ, তো এই যে শিল্পকর্মগুলো নিয়ে হচ্ছে এরা বসে আছে। হ্যাঁ, কিন্তু এই যে নৌকার বেজে মহাকাল আসতেছে, এইখানে শিল্পস্রষ্টা এই মহাকালকে দেখে মনে হচ্ছে তার পরিচিত, তার কাছে আসতেছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কে বলতেছে? ওই যে পাড়ে বসে থাকা কৃষক, সে ওই নৌকাকে উদ্দেশ্য করে বলতেছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। কোথায়? কুলেতে মানে কি? কুলেতে মানে হচ্ছে কিনারায়। বলতেছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তারপরে বলতেছে যে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। এই যে বলতেছে যে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও, তার মানে বলতেছে যে মহাকালের যে নৌকাটা আসতেছে, ওখানে যে আছে তাকে রূপক অর্থে বোঝানো হচ্ছে যে তুমি যেখানে ইচ্ছা যেতে পারো, যাকে খুশি তাকে নিয়ে যেতে পারো, শুধু তুমি ক্ষণিক সময় হেসে আমার সোনার ধান গুলোকে নিয়ে যাও কুলেতে এসে। এই সোনার ধান মানে কি? এই সোনার ধান মানে হচ্ছে স্রষ্টার শিল্পকর্মকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? স্রষ্টার শিল্পকর্মকে বোঝানো হয়েছে। তো স্রষ্টা বলতেছে যে আমি আমার শিল্পকর্মগুলোকে নিয়ে এখানে পাড়ে বসে আছি। হ্যাঁ, তো এই যে এইটাই আমি রূপক অর্থে বলতেছি আমার সোনার ধান। তুমি কি করো? কিনারায় আসো, পাড়ে এসে তোমার নৌকাটা বা তরিটাকে ভিড়াও, ভিড়িয়ে আমাকে এবং আমার এই শিল্পকর্মগুলোকে তুমি ক্ষণিক হেসে নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। যত চাও তত লও তরণী পরে, আরও আছে আর নাই দিয়েছি ভরে। তার মানে কি বোঝানো হয়েছে? যে এখানে শিল্পস্রষ্টা বলতেছে যে তোমার যত খুশি তুমি নিতে পারো তোমার নৌকায়, তোমার তরিতে যতটুকু জায়গা আছে সব জুড়ে তুমি আমার এই জিনিসগুলোকে নিয়ে যাও, যত আছে তত নিয়ে যাও, আমি দিয়েছি ভরে তোমার নৌকায়, উঠিয়ে দিয়েছি তোমার নৌকায়। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। তার মানে কি? এতকাল নদীকূলে বসে, এই যে এতকাল নদীকূলে বসে শিল্পস্রষ্টা তার রচনাগুলোকে তৈরি করছে, সে তার সৃষ্টিগুলোকে রূপ দিয়েছেন। তো এই জিনিসগুলোকে সে বলছে যে জাহালয়ে ছিনু ভুলে সকলেই দিলাম তুলে, জাহালয়ে ছিনু ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে। তার মানে তার সকল মানে সাহিত্য কর্মগুলাকে সে তুলে দিল, তার সকল সৃষ্টিগুলাকে সে নৌকায় তুলে দিল। এখন বলতেছে কি? যে
এখন ভাই আমারে লও করুণা করে। করুণা মানে কি? করুণা মানে হচ্ছে দয়া করে। তার মানে সে আকুতি মিনতি করতেছে যে তাকেও এখন নিয়ে যাও, নৌকায় উঠাও তাকেও। এই এইখান থেকেই আমরা দেখব যে পরবর্তীতে রূপক অর্থে কি আসতেছে। ঠাই নাই ছোট সে তরি। কে বলতেছে এই কথাটা? এই কথাটা বলতেছে যে এই যে মহাকাল, এই মহাকাল বলতেছে যে ঠাই নাই ছোট সে তরি। তরিটা অনেক ছোট। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই যে মহাকালের যে নৌকা, এই নৌকার মধ্যে কোনো জায়গা নাই, কোনো ঠাঁই নাই। এই ঠাঁই নাই তার কারণ কি? তার কারণ এই যে শিল্পস্রষ্টা, এই শিল্পস্রষ্টার সোনার ধানে, শিল্পস্রষ্টার সোনার ধানে ভরে গেছে এই তরিটা। তো শিল্পস্রষ্টার সোনার ধানে যদি তরি ভরে যায়, তাহলে কি আর শিল্পস্রষ্টার জন্য কোনো জায়গা থাকবে? খুব স্বাভাবিকভাবেই থাকবে না। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি, যা ছিল নিয়ে গেল সোনার তরী। তার মানে কি বললো? যে ঘন মেঘ, শ্রাবণ গগন, শ্রাবণ মাসের যে গগন মানে আকাশ, সেই শ্রাবণ মাসের আকাশটাকে ঘিরে ঘন মেঘ আসে বারবার ঘুরে ফিরে। কোথায় আসে? এই যে আকাশে যে ঘন মেঘ ঘুরে ফিরে আসে, সেটা সে কোথায় বসে উপলব্ধি করে? শূন্য নদীর তীরে। তার আশেপাশে কেউ নেই, সে পড়ে আছে একা। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই সোনার তরী বলতেই বোঝানো হয়েছে যে এই যে মহাকালের যে যাত্রা, এই মহাকালের যাত্রায় কি চলে গেল? স্রষ্টার চলে গেল, স্রষ্টার শিল্পকর্ম। এখন অনেকেই বলতে পারে যে স্রষ্টার শিল্পকর্ম বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা স্রষ্টা শিল্পকর্ম জিনিসটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন শিল্প রচনা করছে, ঠিক একইভাবে হুমায়ুন আহমেদও করছে, ঠিক একইভাবে আবার একজন শিল্পী হিসেবে আয়ুব বাচ্চু বা জেমস তারাও করছে। তো এই যে তাদের যে শিল্পকর্মগুলা, এটাকে আমরা বলতেছি যে স্রষ্টার শিল্পকর্ম। তো এইখানে মানুষ মূলত মহাকালের কাছে আকুতি জানাচ্ছে যে তাদের সৃষ্টিকর্মগুলোকে তুলে নেওয়া হোক তরণী পারে। কোথায়? তরণী পারে মানে হচ্ছে নৌকায়। আর এই যে একটা লাইন আসছে এইখানে যে ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে অনুধাবন প্রশ্ন। একটা অনুধাবন প্রশ্ন মানে খ নাম্বার প্রশ্ন, যেটাতে কিন্তু আমাদের দুইটা নাম্বার থাকে। হ্যাঁ, এটা 10 নাম্বারের প্রশ্নে 2 নাম্বার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই অনুধাবন প্রশ্নটা যদি তুমি এক্স্যাক্টলি অ্যাকুরেট না লিখতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে কোনোভাবেই 2 নাম্বার আসবে না। তো ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো বা এই ব্যাখ্যা করো, জাস্ট এইটুকু কোটেশন দিয়ে বলে দিলে ব্যাখ্যা করো। তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো এইটাই যে এই যে স্রষ্টার শিল্পকর্ম, সেই শিল্পকর্ম দিয়ে মহাকালের যে তরী বা নৌকা সেটা ভরে গিয়েছে। আর এটাকেই বলা হয়েছে যে রূপক অর্থে আমার সোনার ধানে গিয়েছে ভরি। আর ঠাঁই নাই বলতে বলতে বোঝানো হয়েছে যে স্রষ্টা অনেক বেশি আকুতি মিনতি করার পরেও স্রষ্টার কিন্তু এই সোনার তরীতে জায়গা হয় নাই। তার মানে আমরা যদি মানে মূল বক্তব্যটাকে আমাদের স্বাভাবিক ভাষায় বলি, তাহলে হচ্ছে যে একটা সৃষ্টি তৈরির পিছনে একটা স্রষ্টার যে ভূমিকা, একটা স্রষ্টার যে অবদান, সেগুলোই কিন্তু সেই সৃষ্টি বা সাহিত্যকর্মের হচ্ছে মূল উপজীব্য। তো এই যে মূল উপজীব্য, এটাই কিন্তু আমরা বয়ে চলি কোথায়? মহাকালের এই যাত্রায়। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর গত হয়েছেন বহু বছর আগে, তবুও আমরা কবিতা পাঠ করতেছি, তার তার উপন্যাস পাঠ করতেছি, তার রচনার উপরে নাটক তৈরি হচ্ছে, সিনেমা তৈরি হচ্ছে, নতুন নতুন সাহিত্যকর্মের সৃষ্টি হচ্ছে তাদের সব সাহিত্য থেকে অনুপ্রেরিত হয়ে। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা নিয়েই সোনার তরী রচনাটা তৈরি করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই সোনার তরী রচনার যে অংশটা আমরা দেখলাম, এই অংশটা হচ্ছে সোনার তরী
যে মূল কাব্যগ্রন্থ, সেই মূল কাব্যগ্রন্থের নাম কবিতা। তো আমরা আবার একটু কবিতাটাকে রিভাইজ দিব একবার। যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তার মানে এখানে আমরা কি বলছিলাম, রূপক কবিতা যেখানে একজন কৃষক হিসেবে কৃষকের রূপ ধারণ করে একজন শিল্পস্রষ্টা বসে আছেন, তার আশেপাশে সে ভয়ানক বিপদ নিয়ে বসে আছেন। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, প্রচুর প্রচুর রাশি রাশি ভাড়া ভাড়া বলতে বোঝানো হয়েছে বহুবচন অর্থে, যে স্তূপ করে রাখা হয়েছে ধান কেটে। ভরা নদী খুর ধারা মানে হচ্ছে খুরের মতো ধারালো, মানে খরস্রোতা, নদীটা হচ্ছে খরস্রোতা বা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তার মানে ধান কাটতে কাটতে কিন্তু বর্ষা চলে আসলো। এখানে কি বলছে এরপরে, যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তার মানে শিল্পস্রষ্টা একা বসে আছে কোথায়, ছোট ক্ষেত। ছোট ক্ষেত বলতে বোঝানো হচ্ছে পৃথিবীকে। আর চারদিকে বাঁকা জল, বাঁকা জল মানে কি, ভয়ঙ্কর স্রোত, করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই যে এখানে একটা জিনিস আমি মিস করে গেছিলাম, সেটা হচ্ছে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। মেঘে ঢাকা গ্রামখানিতে প্রভাত বেলায় আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে হচ্ছে একটা গ্রামে সকালবেলা যে কুয়াশাচ্ছন্ন থাকে। হ্যাঁ, তো কবি কি করতেছে এইখানে, তার কবিতাংশের মাধ্যমে বোঝাচ্ছে যে এই যে শিল্পস্রষ্টা, সে নদীর এই পারে বসে ভাবতেছে যে তরু ছায়া মসি মাখা গ্রামখানি, ওই যে ওই নদীর ওই পারের যে গ্রামটা, সেটা হচ্ছে গাছ গাছালি দিয়ে ঢাকা, এবং গ্রামখানি মনে হয় না জানি কত সুন্দর। আসলে এইখানে কিন্তু বোঝানো হয়েছে যে যে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তার মানে এইখানে রূপক অর্থে বোঝানো হয়েছে যে ভবিষ্যৎ, আমরা বর্তমানের বিষয়গুলো সম্পর্কে সচেতন, কিন্তু মহাকালের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমরা কেউ জানি না, কোনো কিছুই জানি না। তাই মহাকালের ভবিষ্যৎ হতে পারে কি, যে প্রভাত বেলায় যে গ্রাম যেরকম কুয়াশাচ্ছন্ন থাকে, মেঘে ঢাকা গ্রাম কুয়াশাচ্ছন্ন থাকে, ঠিক ওই রকম ভবিষ্যৎ কিন্তু কুয়াশাচ্ছন্ন হতে পারে মহাকালের। এটাই বলার চেষ্টা করছে রূপক অর্থে। এরপরে আমরা যাই, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে মহাকালের যে তরিটা বেয়ে আসতেছে, তাকে দেখে শিল্পস্রষ্টার মনে হলো যে সে তাকে চিনে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তার মানে ভরা পালে, মানে ভরা পাল মানে পাল উঁচু করে চলে যাচ্ছে সে, কোনো দিকে তাকাচ্ছে না, ঢেউগুলি কি হইতেছে, নিরুপায় হয়ে দুই পাশে এসে বাড়ি খাইতেছে একের পর এক। কিন্তু তারপরেও শিল্পস্রষ্টা কি বলতেছে, যে দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। মানে কিনারায় তুমি তোমার নৌকাটাকে ভিড়াও, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তার মানে তুমি যাকে ইচ্ছা নিয়ে যেতে পারো, শুধু তুমি একবার পারে এসে আমার যে শিল্পকর্মগুলো আছে, বা আমার যে সোনার ধান বলতেছি আমি যাকে, তাকে তুমি তোমার তরিতে উঠিয়ে নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে, আরো আছে দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। তার মানে সে মহাকালের তরিতে সবকিছু উঠিয়ে দিল, উঠিয়ে দেওয়ার পরে সে বলতেছে যে এবার আমাকে নিয়ে যাও। কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব না। তার কারণ কি, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে তার যে শিল্পকর্ম সাহিত্যকর্ম, এগুলো দিয়েই তার তরি হচ্ছে ভরে গিয়েছে। তো তার কাছে কিন্তু আর নেই, তরিতে কোনো জায়গা নেই তার জন্য। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তার মানে এই যে স্রষ্টার শিল্পকর্মগুলো, এগুলো সোনার তরিতে করে মহাকালের যাত্রায় চলে গেল, তারা কিন্তু
পড়ে রইল কে? এই যে স্রষ্টা, এই যে অগণিত স্রষ্টা, তারা কিন্তু তাদের জীবনে অবসাদ ঘটিয়ে চলে গেল পরপারে, কিন্তু তাদের শিল্পকর্মগুলো, তাদের সৃষ্টিগুলো কিন্তু আজকেও আমাদের মধ্যে বেঁচে রইল। এটাই মূল উপজীব্য ছিল আমাদের এই কবিতার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব হচ্ছে শব্দার্থ ও টিকায়। শব্দার্থ টিকার মধ্যে ইম্পর্টেন্ট কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব আমরা। সেটা হচ্ছে গরজে। গরজে মানে কি? গর্জন করে। গর্জন করে মানে বোঝায় যে যখন হচ্ছে কোনো প্রকার কোনো মানে ইয়া হয়, কি বলে এটাকে, প্রাকৃতিক দুর্যোগ হয়, বিশেষ করে হচ্ছে যখন হচ্ছে মেঘ গর্জাইতে থাকে, তখন হচ্ছে এই যে যে শব্দ হয়, বিকট শব্দ, ওইটাকে আমরা বলি মেঘের গর্জন বা গরজ। তারপরে বলছে ভাড়া ভাড়া। ভাড়া ভাড়া অর্থ কি? ভাড়া ভাড়া অর্থ হচ্ছে ধান রাখার পাত্র। ভাড়া ভাড়া অর্থ হচ্ছে ধান রাখার পাত্র। তো এই ধান রাখার পাত্র বলতে বোঝানো হয়েছে যে যখন একটা কৃষক তার হচ্ছে ধানগুলোকে কাটে, ধানগুলো কেটে আমরা শুনছি যে গোলা ভরা ধান, এই যে গোলা ভরা ধান, এই গোলায় ভরার আগে হচ্ছে যেই জায়গায় রাখা হয়, যে পাত্রে রাখা হয়, সেটাকেই ভাড়া ভাড়া বলে। তো এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে। কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়েছে। সমষ্টি মানে কি? অনেকগুলো একত্রিত। ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। আমরা একটু আগে আলোচনা করছি যে ক্ষুরধারা কবিতার মাঝখানে আসছিল। ক্ষুরধারা মানে কি? ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। নদীর যে স্রোত প্রচুর তীক্ষ্ণ এবং যেই স্রোত হচ্ছে কখনোই থামার না, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? ক্ষুরধারার মতো ধারালো যে প্রবাহ, তাকে বলবো ক্ষুরধারা। তারপরে খড় পরশা, ধারালো বর্ণা, এখানে ধারালো বর্ষার মতো। বর্ষা কি? আমরা জানি যে বর্ষা হচ্ছে এরকম একটা জিনিস যেটা এরকম ছুড়ে দেয়, চিকন লম্বা। বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতাও হয়, অলিম্পিকেও আছে। সো এই যে বর্ষা, এটাকেই বলা হয়েছে খড় পরশা। তারপরে আসতেছি থরে বিথরে। থরে বিথরে বলতে কি বোঝানো হয়েছে? থরে বিথরে বলতে বোঝানো হয়েছে স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে। সুবিন্যস্ত কি জিনিস? সুবিন্যস্ত মানে হচ্ছে একটা সুন্দরভাবে এটার বিন্যাস করা। হ্যাঁ, স্তরে স্তরে বিন্যাস বা থরে বিথরে, এটার বিন্যাসকে বোঝানো হয়েছে যে সুবিন্যস্ত করে। তারপরে আসছে তরু ছায়া মসি মাখা, গান গেয়ে তরিবে কে আসে পারে। এই তরু ছায়া মসি, তরু ছায়া মসি মানে কি? তরু ছায়া মসি মানে হচ্ছে তোমার গাছপালা দিয়ে আচ্ছাদিত বা গাছপালায় ঢাকা। তরু ছায়া মসি মাখা মানে হচ্ছে গাছপালায় আচ্ছাদিত। আচ্ছা, এখন আসছি হচ্ছে কবিতার উৎস। এই যে আমরা কবিতা নিয়ে আলোচনা করলাম, সোনার তরী। এই সোনার তরী কবিতাটার উৎস কি? এই উৎস নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সোনার তরী, সোনার তরী যে একটা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা বলতে আমরা কি বুঝি? নাম কবিতা বলতে আমরা মূলত বুঝি যে একটা কাব্যগ্রন্থের ভিতরে কিন্তু অনেকগুলো কবিতা সমষ্টি বা সমন্বয় থাকে। এই যে অনেকগুলো কবিতা, এই কবিতাগুলোর মধ্যে একটা কবিতা থাকে যেই কবিতাটার নামেই ওই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়। হ্যাঁ, এখানে এই সোনার তরী কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে বলেই এই কবিতাটাকে আমরা বলবো সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। হ্যাঁ, শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটি গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। কি বলছে? যে কবিতাটি হচ্ছে গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। এই দুইটা জিনিস আমরা মাথায় রাখবো, যে গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি
আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। আচ্ছা, কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট 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 একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। সো এইখানে যদি আমরা কিছু জিনিস একটু দেখি, যে কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেত। এই যে ছোট একটি ধান ক্ষেতের কথা বলতেছে, এটা বলতে বোঝানো হয়েছে পৃথিবীকে। ধানের সোনার ধানের সম্ভার, সোনার ধানের সম্ভার বলতে বোঝানো হয়েছে যে শিল্প স্রষ্টার যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মগুলোকে নিয়ে অপেক্ষারত এক নিঃস্ব এক কৃষক। এই কৃষক বলতে কাকে বোঝানো হয়েছে? এই কৃষক বলতে বোঝানো হয়েছে শিল্প স্রষ্টাকে। তারপরে হচ্ছে আকাশের ঘন মেঘে আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। খরস্রোতা নদী বলতে বোঝানো হয়েছে যেই মহাকালের যাত্রা করতেছে, যেই তরী, সেই তরীর যে নদীটার কথা বলা হয়েছে, সেই নদীটার হচ্ছে আমরা খরস্রোতা নদী হিসাবে বলতেছি। আর এই খরস্রোতা নদী কি হয়েছে? হিংস্র হয়ে আসছে, হিংস্র। হ্যাঁ, তো এখন আমরা দেখব যে কবিতার মূল ভাব। হ্যাঁ, কবিতার মূল ভাব হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন? কারণ কবিতার মূল ভাব থেকে আমরা বুঝতে পারি যে কবিতাটাতে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ কবিতার মধ্যে কিন্তু অনেক ধরনের শব্দ চয়ন করা হয়, অনেক ধরনের বাক্য চয়ন করা হয়, যে এই জিনিসগুলো দেখা গেছে যে আমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পারি না। কিন্তু কবিতার মূল ভাবটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অন্তত পক্ষে আমরা কি করতে পারি, যখন আমাদের অনুধাবনমূলক প্রশ্ন বা আমাদের হচ্ছে প্রয়োগ বা উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো আসে সোনার তরী থেকে, তখন আমরা ওই জায়গাটাতে কিন্তু উদ্দীপক এবং বাকি জিনিসগুলোর সাথে এই কবিতার মূল ভাব দিয়ে কানেক্ট করতে পারি। চারিদিকে বাঁকা জল, চারিদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এই যে চারিদিকের বাঁকা জল, এই যে চারিদিকের বাঁকা জল, এই বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? একটু আগেই আমি বলছি যে চারিদিকের বাঁকা জল বলতে বোঝানো হয়েছে যে ভয়ঙ্কর স্রোত। যে ভয়ঙ্কর স্রোতের কথা আমি বারবার বলছি, এই যে ভয়ঙ্কর স্রোত, এই ভয়ঙ্কর স্রোতকে বোঝানো হয়েছে কি দিয়ে? যে কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কার। এই কৃষক বলতেও আমরা বুঝতে পারি যে কি শিল্প স্রষ্টার কথা বলছে। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। এই যে মাঝি, এই মাঝি কি নিয়ে আসতেছে? মহাকালের নৌকা বা মহাকালের তরী। উৎকণ্ঠিত কৃষক নৌকাকুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। সোনার ধানের সম্ভার মানে কি? এই সোনার ধানের সম্ভার মানে হচ্ছে এই যে শিল্প স্রষ্টা তার শিল্প কর্মগুলোকেই একসাথে বলা হয়েছে সোনার ধানের সম্ভার। ছোট নৌকা বলে স্থান সংকুলন হয় না কৃষকের। কার? কৃষকের। কৃষক বলতে কার কথা বুঝছি আমরা? কৃষক মানে হচ্ছে, আবার বারবার ঘুরে ফিরে আসতেছে, সেই শিল্প স্রষ্টা। শিল্প স্রষ্টা। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। এই যে গুমড়ে মরে,
বেদনা গুমড়ে মরে মানে কি? বেদনা গুমড়ে মরে মানে হচ্ছে যে এই কৃষক আশাহত হয়ে সে মানে প্রচুর দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে ওখানে বসে থাকে। এটাকেই বোঝানো হয়েছে যে বেদনায় গুমড়ে মরে। এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনাদর্শন। কার জীবনাদর্শন? কবির জীবনাদর্শন। কোন কবি? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছে। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। এই যে মানুষের সৃষ্ট সোনার ফসল, এটাই কিন্তু হচ্ছে আমরা বলবো যে কবির যে বা সাহিত্যের বা এই যে বারবার আমরা বলতেছি যে শিল্প স্রষ্টা, এই শিল্প স্রষ্টার যে সোনার ফসল, এটাই হচ্ছে তার সৃষ্টি, তার সৃষ্টিকর্মগুলোকেই বলবো সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। এইখানেই আসতেছে আমাদের মূল পয়েন্ট। একজন শিল্প স্রষ্টা বা একজন শিল্পীর কিন্তু মৃত্যু আছে। তার কিন্তু জন্ম যেরকম হয়েছে, তাকে একটা দিন তাকে পরলোক গমন করতে হবে, কিন্তু সে যে শিল্পটাকে সৃষ্টি করলো, এই শিল্পের কিন্তু মৃত্যু নেই। অনাদিকাল অবধি কিন্তু এই শিল্পকর্ম বেঁচে থাকবে কোথায়? আমাদের মাধ্যমে, এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও এইটার চর্চা করবে, এবং এই শিল্পকর্ম কিন্তু ওই যে মহাকালের যে তরী, ওই তরী সবসময় বেয়ে নিয়ে যাবে, হ্যাঁ, বয়ে নিয়ে যাবে এই এই শিল্পকর্মগুলোকে। তো একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসছে। কি ইম্পর্টেন্ট পয়েন্ট? যে সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা অনেকগুলো ছন্দের নাম জানি, যে মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, অমৃত্যাক্ষর ছন্দ। তো এখান থেকে প্রশ্ন আসে যে সোনার তরী কোন ছন্দে রচিত। তো এরকম প্রশ্ন যদি এমসিকিউতে আসে অথবা ক নাম্বার প্রশ্নে যদি আসে, তাহলে আমরা অবশ্যই অবশ্যই অ্যান্সার করবো যে সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পংক্তি, এর অধিকাংশ পংক্তি 8+5, 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। যেহেতু হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, তাই 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। তো এই গেল হচ্ছে আমাদের কবিতার মূল ভাব। আমরা আশা করি যে কবিতা থেকে আর তেমন কোনো বিশেষ কোনো কিছু পড়ানোর নাই, তবে কয়েকটা জিনিস আমি আবার একটু রিভাইজ করব একটু একটু করে। সেটা হচ্ছে যে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মনে রাখবো 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, এটা মনে রাখতে হবে। তার মাতার নাম সারদা দেবী, এইটা মনে রাখতে হবে। এখান থেকে দেখতে পারি আমরা সে কোন কোন স্কুলে পড়ছে। মনে রাখবো যে সে ইংল্যান্ড গিয়েছিল, কিন্তু সে তার ব্যারিস্টারি পড়া শেষ করতে পারে নাই। এইখানে আসতেছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস। সেটা কি? এইখানে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে ভূষিত হয়, আর হচ্ছে ডিলিট সম্মাননা পায়, আর অক্সফোর্ড থেকেও ডিলিট সম্মাননা পায়। কত সালে? 36 এবং 40 সালে। এই জিনিসটা দেখব। আর দেখব সাহিত্যকর্মের মধ্যে সোনার তরী কত সালে? 1894 সালে। এই যে সোনার তরী নিয়ে আমরা আলোচনা করলাম, এই সোনার তরীটা হচ্ছে 1894 সালে রচিত। গীতাঞ্জলি 1911 সালে, কিন্তু গীতাঞ্জলির জন্য পুরস্কার পায় কবে? 1913 সালে। চোখের বালি 1903, ঘরে বাইরে 1916, শেষের কবিতা 1929, আর রক্তকরবী 1926, আর অচলায়তন ডাকঘর 1912, কালান্তর 1937, আর ঠিক জীবন স্মৃতি ওই আগের স্লাইডে যেরকম অচলায়তন আর ইয়া দেখলাম 12তে, ওইটার সাথেই 1912তে রচিত। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথম প্রকাশিত গীতিনাট্যের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা, সেটা হচ্ছে 1881 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানির গল্প, আর উনি 16 বছর বয়সে প্রথম রচনা করেন ভিখারিণী। আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এইখানে প্রথম প্রকাশিত গীতিনাট্য এবং প্রথম প্রকাশিত উপন্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 2 বছর, 1881 আর 1883। এই স্লাইডটাও সমান গুরুত্বপূর্ণ, কারণ এই স্লাইডের মধ্যে গীতাঞ্জলি নিয়ে অনেক কিছু লেখা আছে। কি কি লেখা আছে? যে গীতাঞ্জলির অনুবাদ, প্রশ্ন আসতে পারে যে গীতাঞ্জলির অনুবাদ কি নামে প্রকাশিত হয়। উত্তর হবে কি?
সং অফারিং কত সালে? 1912 সালে। এখানে কিন্তু 3টা সাল দেওয়া আছে। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910-এ, গীতাঞ্জলি সং অফারিং নামে প্রকাশিত হয় 1912-তে, আর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পায় হচ্ছে 1913-তে। তার মৃত্যুর পর প্রকাশিত হয় হচ্ছে শেষ লেখা, আর তার সাহিত্য ধারণার সময়কালকে আমরা বলবো রবীন্দ্র যুগ, আর রবীন্দ্রনাথের নিজের হাতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বভারতী। তারপর আমরা কবিতা পাঠ একবার রিভিশন দেওয়া হয়েছে। শব্দার্থ টিকায় মনে রাখবো যে ভাড়া ভাড়া অর্থ হচ্ছে ধান রাখার পাত্র, আর খড় পরশা মানে হচ্ছে বর্ষার মতো, তরু ছায়াময়ী মানে হচ্ছে গাছপালায় ঢাকা। মনে রাখবো যে সোনার তরী কাব্যগ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কবিতা। এই সোনার তরী কবিতাটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম কবিতা, আর হচ্ছে এইখান থেকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি এই জিনিসগুলো আসলে কবিতার মূল উৎস বলা যায়। ঠিক আছে, কবিতার মূলভাবে আমরা দেখছি যে ভয়ঙ্কর স্রোত বাঁকা জল নিয়ে আলোচনা করছে, সোনার ধানের সম্ভার, কৃষক বলতে বোঝানো হয়েছে শিল্পস্রষ্টাকে, আবার হচ্ছে মহাকালের তরী তার শিল্পকর্মগুলোকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু হচ্ছে স্রষ্টা থেকে যাচ্ছে শূন্য নদীর তীরে আসা হতো কৃষকের বেদনা গুমড়ে মরে। তো এই হচ্ছে আমাদের কবিতার মূল ভাব। আর সর্বশেষে আমরা আলোচনা করেছিলাম যে সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেটা হচ্ছে 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। এই হচ্ছে অবস্থা। তো শেষ আপাতত আমাদের ক্লাস। এখন তোমরা পোলের জন্য একটু রেডি হয়ে যাও। পোল কিন্তু খুব ভালোভাবে পোলের অ্যান্সারগুলোকে দিতে হবে, কারণ আমি আশা করি যে তোমাদেরকে যতটুকু পারছি আমি চেষ্টা করছি সোনার তরীটা বোঝানোর, কারণ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অনেক চিন্তা ভাবনা করে লিখছেন। তো অনেক অনেক কঠিন ভাষা, অনেক অনেক কঠিন অর্থ, বিশেষ করে রূপক অর্থের কবিতাগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট হয়, কারণ কবি নিজের ইয়া অনুযায়ী হচ্ছে নিজের ভাষ্য অনুযায়ী হচ্ছে কবিতার ছন্দ বা কবিতার অন্তমিলগুলোকে সাজায়, এবং শব্দ নির্বাচনের ক্ষেত্রেও একদম একই জিনিস আমরা দেখতে পাই। তো আমরা চলে যাই পোল কোশ্চেনে। সবাই রেডি পোলের জন্য? আশা করি সবাই দেখবা। আচ্ছা, চটজলদি প্রশ্ন 1 নম্বরে আসছে যে সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করা কথা বলা হয়েছে? কোথায়? পূর্ব আকাশে, পশ্চিম আকাশে, আকাশ জুড়ে, হিংস্র হয়ে। কোথায়? দ্রুত দ্রুত অ্যান্সার দিয়ে দাও, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। আবার পড়তেছি, সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? অপশন এ হচ্ছে পূর্ব আকাশে, অপশন বি হচ্ছে পশ্চিম আকাশে, অপশন সি হচ্ছে আকাশ জুড়ে, অপশন ডি হচ্ছে হিংস্র হয়ে। শেষ। সঠিক উত্তরটা আমরা দেখব। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আকাশ জুড়ে। তাহমিদ লিরি, রিজওয়ান হোসেন রিশাদ, সামিহা ইসলাম অর্পা, কংগ্রাচুলেশন। বিচিত্রবাবু সরকারকে দেখতে পাচ্ছি। তাহমিদ লিরি, আমার মনে আছে তুমি লাস্ট ক্লাসেও ভালো পারফরমেন্স করছিলা। বিচিত্রবাবু সরকারের কথা মনে আছে। আমি আশা করবো যে তোমরা লিডার বোর্ডে তোমাদের অবস্থান ধরে রাখবা। থ্যাংক ইউ। আচ্ছা, চলে যাবো সেকেন্ড কোশ্চেনে। সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? অপশন এ হচ্ছে 2টি, অপশন বি হচ্ছে 3টি, অপশন সি হচ্ছে 4টি, অপশন ডি হচ্ছে 5টি। তো আমরা খুবই দ্রুত অ্যান্সার দিয়ে দিব। হুম, শেষ।
আচ্ছা, তোমাদের স্ক্রিনের বাম পাশে পপ আপ হচ্ছে, হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি সবাই দেখবা, ওখানে তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আর যদি কেউ ওখানে না পাও তাহলে অবশ্যই তোমার চ্যাটের পাশের অংশটা দেখবা, ওখানে অবশ্যই অবশ্যই পাবা। এই দুইটা যে কথা বললাম, এই দুইটা জায়গায় একটু খেয়াল করো, কোথাও না কোথাও তোমরা অবশ্যই পাবা। অনেকেই দেখতে পাচ্ছি যে পোল কই পাচ্ছি না। কেন পাবো না ভাই? অবশ্যই পাবা, পোলই তো সব থেকে মজার জিনিস। যে একটা ক্লাস শেষ করার পরে তোমরা কি শিখতে পারলা এই ক্লাস থেকে, ছোট্ট করে এই 4-5টা পোলের মধ্যেই তো আমরা শেষ করি, তাই না? তো ঠিক আছে, পোলের অ্যান্সার শেষ শেষ। সঠিক উত্তরটা আমরা আগে দেখি। সঠিক উত্তরটা হচ্ছে দুইটি। ক, দুইটি। সোনার তরী কবিতায় মূলত দুইটি চরিত্রের সন্ধান মেলে। বিচিত্র বাবু সরকার, আবরার আহমেদ চৌধুরী, রিদওয়ান হোসেন রিশাদ। কংগ্রাচুলেশন তোমাদের তিনজনকে। আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে। কুল শব্দের অর্থ কোনটি? এটা পারতেই হবে, এটা আমি নিজে পড়াইছি, আজকে বলছি, আমি লিখেও দিছি বোর্ডে যে কুল শব্দের অর্থ কোনটি। অপশন ক হচ্ছে ঢেউ, খ হচ্ছে কিনারা, গ হচ্ছে বংশ, ঘ হচ্ছে স্রোত। আবার বলতেছি, কুল শব্দের অর্থ কোনটি? ঢেউ, কিনারা, বংশ নাকি স্রোত? খুব বেশি সময় কিন্তু দিব না এটার জন্য, এটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি। দ্রুত দ্রুত অ্যান্সার করো সবাই, আমি আশা করি সবাই পারবা, এটা সবাই পারবা। শেষ শেষ। আচ্ছা, দেখতে পাচ্ছ অবশ্যই আশা করি। কুল শব্দের অর্থ কি? ঢেউ, কিনারা, বংশ, স্রোত। শেষ। সঠিক উত্তরটা আগে দেখি। সঠিক উত্তর হচ্ছে কিনারা। আমি নিজে লিখে দিছিলাম যে সঠিক উত্তর কিনারা। বিচিত্র বাবু সরকার, নাইম ইসলাম, আবরার আহমেদ চৌধুরী। কংগ্রাচুলেশন, তোমরা আবার লিডার বোর্ডে চলে আসছো। পোল আসে না, অপশন আসে না, পোল অ্যান্সার করতে পারতেছি না। আচ্ছা, আমাকে একটু বলো তো কারা কারা পোলের অ্যান্সার করতে পারতেছো না, একটু দ্রুত কমেন্টে জানাও তো ভাইয়া আপু, কারা কারা কমেন্ট করতে পারতেছো না, দ্রুত দ্রুত একটু জানাও যে কারা কারা পোল আসেনি। তাসফিয়া, বাজে সিস্টেম, পোলে প্রবলেম হচ্ছে কারো? কেউ কি পোলের অ্যান্সারটা করতে পারতেছি না আমরা? আমি হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি দু একজন পোলের অ্যান্সার করতে পারতেছো না। আমি যে দুইটা জায়গার কথা বললাম, ওই দুইটা জায়গা চেক করার পরেও পাচ্ছ না? হুম, পোল পারতেছো না, চ্যাটে তো বলতে পারবা যে কার প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকের 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 প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটু দেখাই, এই দেখো, এই এইখানে যদি একটু দেখো ফোকাস করলে, যে এই যে এইখানে যে তোমাদের একটা অপশন আছে, তিনটা দাগ দেওয়া, এইখানে আছে পোল কুইজ। এই যে পোল কুইজ, পোল অ্যান্ড কুইজেস, এটার মধ্যে চাপ দিলেই তোমরা কিন্তু খুব ইজিলি পোলের অ্যান্সার করতে পারো। আমি জানি না কেন এরকম হচ্ছে, তোমরা তো এর আগেও পোলের অ্যান্সার করছো, তোমরা পারতেছো না কেন? গত ক্লাসে আমি 10-10টা পোল অ্যান্সার করলাম, 5টা পোলের হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা চমৎকার রেসপন্স করছিলা গ্রুপে, ধন্যবাদ সবাইকে। আমি দেখছি, আমি চেষ্টা করছি তোমাদের সবার অ্যান্সারগুলো দেওয়ার গ্রুপে। অ্যান্ড হচ্ছে দেখো, এবার আবার একটু চেষ্টা করে দেখো, অবশ্যই পোল পোল দিতে পারবা। দেরিতে আসতেছে, হ্যাঁ একটু দেরিতে আসতেছে। আচ্ছা, আমি সময় বাড়িয়ে দিচ্ছি, পোলের সময় বাড়িয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, তোমরা একটু রিল্যাক্সে অ্যান্সার দিতে পারো।
আমরা হচ্ছে পরের পোলটাতে যাই তাহলে। বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কিসের প্রতীক? ক হচ্ছে ধাবমান জলের, খ হচ্ছে কাল স্রোতের, গ হচ্ছে কালো জলের, ঘ হচ্ছে ভরা জলের। তোমরা অ্যান্সার দাও। বাঁকা জল কিসের প্রতীক? ধাবমান জলের, কাল স্রোতের, কালো জলের, নাকি ভরা জলের? বাঁকা জল কিসের প্রতীক? আচ্ছা, আমি একটু বলি, আজকে আমাদের হয়তোবা অনেকের সাথেই এটা হয়েছে যে পোলের অ্যান্সার আমরা করতে পারতেছি না, রাইট? তো সেক্ষেত্রে আমি আবার তোমাদেরকে HW দিয়ে দিব পোল। দুইটা পোল HW থাকবে তাহলে। দুইটা পোল HW দিয়ে দিচ্ছি, প্লাস আগের যে পোল, যেগুলো হচ্ছে অ্যান্সার তোমরা করছো কিছু মানুষ, বাট অনেকেই করতে পারো নাই, সো তাদের জন্য আমি আগের পোলগুলাও হচ্ছে এরেজ করে দিব। সো ভাইয়া, পোলগুলাকে আমরা হচ্ছে আপাতত আমাদের একটু যেহেতু প্রবলেম হচ্ছে, অনেকেই পারতেছো অনেকেই পারতেছো না, সো যেহেতু কিছু মানুষ পারতেছে অনেক মানুষ পারতেছে না, বা কিছু মানুষ পারতেছে না, তো আমরা হচ্ছে আজকে যেহেতু 3টা পোল আমরা নিয়ে নিছি অলরেডি, আর বাকি 2টা পোল আমরা না নেই, এই 5টা পোল তোমাদের জন্য থাকবে HW। আবার HW। ঠিক আছে ভাইয়া, তো সবাই একটু স্ক্রিনশট নিব আমরা। হ্যাঁ, এই 5টা পোল আমি এক এক করে দেখাবো, এই 5টা পোলের স্ক্রিনশট নিব আমরা। স্ক্রিনশট নিয়ে আমরা ওই গত দিনের মতোই পোস্ট করব গ্রুপে। কোথায়? আমাদের ক্লাস 11 HSC 25 এর যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে পোস্ট করব। এটার স্ক্রিনশট নিয়ে নিছি আমরা অলরেডি। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার প্রশ্নে যাব। সোনার তরী কবিতায় মূলত কতটি বা কয়টি চরিত্রের সন্ধান মেলে? 2টি, 3টি, 4টি, নাকি 5টি? অ্যান্সার দিয়ে দাও, স্ক্রিনশট নিয়ে নাও। অ্যান্সার আমরা গ্রুপে দেখবো আগামীকালকে, এবং আমি সবাইকে আবার 5-এ মার্কিং করব। গেল 2 নাম্বার প্রশ্ন, চলে যাই 3 নাম্বার প্রশ্নে। কুল শব্দের অর্থ কি? কি কুল শব্দের অর্থ কি? ঢেউ, নাকি কিনারা, নাকি বংশ, নাকি স্রোত? স্ক্রিনশট নিছি আমরা সবাই, স্ক্রিনশট নিছি। এইখানে কমেন্টে উত্তর না দেই প্লিজ, আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেই, স্ক্রিনশট নিয়ে আজকেই রাতে গ্রুপে পোস্ট করে দিব অ্যান্সারগুলো। আমি ইনশাল্লাহ আগামীকাল প্রত্যেকটা মানুষের প্রশ্নের উত্তর চেক করে 5 নাম্বারের মধ্যে কে কত পাইলো সেটা আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাঁকা জল কিসের প্রতীক? এটা কিন্তু আমাদের পোল হয় নাই, সো যারা পোলে অ্যাটেন্ড করতে পারতেছিলা এখন কিন্তু তারাও এটা স্ক্রিনশট নিবা, এবং যারা পোলে অ্যাটেন্ড করছো এবং করো নাই তারা সবাই 5টা স্ক্রিনশট অবশ্যই নিবা, এবং এই 5টা স্ক্রিনশট আমরা কোথায় দিব? HSC 25 এই গ্রুপটাতে ভাইয়াকে সবসময় অ্যাক্টিভ পাবা। গ্রুপটাতে তোমাদের কোনো প্রকার কোনো বাংলা সংক্রান্ত কোনো কোয়েরি থাকলে অবশ্যই অবশ্যই জানাবা, এবং অবশ্যই অবশ্যই ভাইয়াকে মেনশন করবা। বাঁকা জল কিসের প্রতীক? হ্যালো, এবং আমাদের সর্বশেষ পোল,
অনেক বড়। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন, তার সাথে পরিচয় পাওয়ার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য, তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য, তাকে নৌকা পার করার জন্য, সরি, তাকে নদী পার করার জন্য, নৌকা দিয়ে নদী পার করার জন্য আর কি। তো এইটার অ্যান্সার আমরা কালকে গ্রুপে দেখতে পাবো, অবশ্যই ভাই জানাই দিব কার সঠিক হইলো কার ভুল হইলো, কে কত পাইলো। তো আমরা স্ক্রিনশট নিয়ে নিছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। আমাদের ধন্যবাদ, আমি সাইনিং আউট। তো কেমন লাগলো তোমাদের আমার ক্লাস, এইটা অবশ্যই 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 জানাবা। আর আমি যেহেতু তোমাদের ক্লাসে একদমই নতুন, প্রথম আসছি, শিখতেও প্রথম পড়াচ্ছি, আগের দিন তোমাদের সাথে একটা সিকিউ সলভিং ক্লাস করছি, আজকে একটা লেকচার ক্লাস করলাম। তো আমি আশা করব তোমরা হচ্ছে গ্রুপে পোস্ট করবা, জানাবা কেমন লাগলো তোমাদের ক্লাস। স্পেশালি শিখবো জিতবো গ্রুপে তোমরা পোস্ট করবা। আর তোমাদের যে এইচএসসি 25-এর যে হচ্ছে গ্রুপটা আমাদের আছে, ওই গ্রুপে তো অবশ্যই অবশ্যই পোস্ট করবা হচ্ছে এইচডাব্লিউ গুলা। আর বিশেষ করে আমার ক্লাস কেমন লাগলো এটা অবশ্যই জানাবা। কোথায়? শিখবো জিতবো গ্রুপে। এখন একটু আমি দেখি তো কমেন্টে কে কে কি বলতেছে, কেমন লাগলো ভাইয়ের ক্লাস, কেমন লাগছে সত্যি করে বলো। আবার দেখতে চাও ভাইকে ক্লাসে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এই যে এই জিনিসগুলাই হচ্ছে একজন শিক্ষকের প্রাপ্তি। এই যে একজন ভাইয়ার প্রাপ্তি হচ্ছে তার ছোট ভাই ছোট বোনেরা হচ্ছে বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, খুব জোস। এই যে এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। আবার চাই আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার আসবো ইনশাল্লাহ, আবার দেখা হবে। এইচএসসি 25 ব্যাচটাকে আমি অবশ্যই অবশ্যই যতটা পারি আমার এন্ড থেকে হেল্প করব। অ্যান্ড তোমাদের হচ্ছে পরবর্তীতে যে এইচএসসি পরীক্ষাটা আছে সেটার জন্য একটা চমৎকার প্রস্তুতি হবে বাংলায়। আর বাংলাকে একদম সহজ করে দেওয়ার জন্য কে আসছে? মারুফ ভাই। ঠিক আছে, ভালো থাকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে। আর অবশ্যই অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবা, গ্রুপে জানাবা তোমাদের কি কি প্রবলেম। ঠিক আছে, আমি সব সময় আছি তোমাদের জন্য, বাংলার যে কোনো সমস্যার সমাধান নিয়ে আসি গ্রুপে। শিখবো জিতবো, শিখো।